এটাই আছে। তাহলে দেখো, কাজ ক্ষমতা শক্তি আমরা এই অধ্যায় থেকে শুরু করে প্রথমে আগে বুঝি যে আসলে কাজ ক্ষমতা শক্তি এটা কতটুকু ইম্পর্টেন্ট। প্রথম কথা হলো, এইচএসসি তে এখান থেকে একটা সিকিউ পাবা। ফার্স্ট পেপারে একটা সিকিউ কমন ফেলানো খুব একটা সহজ কাজ না, কথা বুঝছো? এখান থেকে একটা সিকিউ পাবা। হয়তো একাডেমিক ক্লাস যেহেতু 6টার ক্লাস, 6টার থেকে বেশি লাগবে না, 6টা সর্বোচ্চ হইলে 7টা ক্লাস লাগবে, এর উপরে লাগবে না। 6টা ক্লাস লাগবে, কারণ যেহেতু একটা সিকিউ আসবে ভালোভাবে পড়তে হবে। 6টা ক্লাস সর্বোচ্চ লাগবে। দেন আমরা এটা শেষ করে সেকেন্ড পেপারে চলে যাবো। সেকেন্ড পেপারে এই অধ্যায় শেষ মানে, কাজ ক্ষমতা শক্তি অধ্যায় শেষ মানে মোটামুটি ফার্স্ট পেপারের বেসিক যে চ্যাপ্টার গুলো আছে এবং যেগুলো থেকে আসলে বেশি কোশ্চেন আসে এবং যেগুলো বড় অধ্যায় সেগুলো শেষ সেকেন্ড পেপারে। তারপরে এই 3টা অধ্যায় বড় আছে, তারপরে মোটামুটি ফিজিক্স তোমাদের কাজে হাতে চলে আসবে। তখন ফার্স্ট পেপার মোটামুটি এই অধ্যায় শেষ হলে ফার্স্ট পেপার অটোমেটিক হাতে চলে আসবে, বুঝছো? এই অধ্যায়গুলোই খুব বড়। এই যে তোমার হচ্ছে এটা বড় না, এই যে নিউটনীয় বলবিদ্যা, ভেক্টর, গতিবিদ্যা, এগুলো বড়। যখন এটা শেষ হয়ে যাবে তার মানে 4টা বড় বড় অধ্যায় শেষ, তখন ফিজিক্স অটোমেটিক, ফিজিক্স ফার্স্ট পেপারের প্রতি একটা আলাদা কনফিডেন্স থাকবে। সেকেন্ড পেপারে একই রকম। সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, এই 3টা অধ্যায় হয়ে গেলে সেকেন্ড পেপারের উপর একটা ভালো ইয়ে থাকবে, কমন থাকবে, বুঝছো? যেহেতু একটা সিকিউ পাওয়া যায় এখান থেকে, এই জন্য আমাদের ভালোভাবেই শেষ করতে হবে, বুঝছো? খুব সুন্দর করে টাইপ করে ইয়ে করা আছে, তোমার হচ্ছে কোশ্চেন টোশ্চেন তোলা আছে। যেভাবে পড়াবো ওইভাবে নোট করে রাখবা, সবগুলোই পারবা, যেভাবেই দেখ অঙ্ক তুমি পারবা, বুঝছো? নিউটনীয় বলবিদ্যাও পারবা। নিউটনীয় বলবিদ্যা যে তোমাদের পরীক্ষা নিছি, প্রথমে প্রথমে ভুল হয় হয়তো, দেখো পরীক্ষা দেওয়ার এটাই কিন্তু অ্যাডভান্টেজ। হয়তো প্রথমে ভুল হচ্ছে, এখন হয়তো পারতেছো না বা ইয়ে করতেছো না, আমি একটু কোশ্চেন দিচ্ছি, তুমি এটা নিয়ে ভাবতেছো বা ইয়ে করতেছো, এটাই কিন্তু আসলে দরকার। পরবর্তীতে এই ভুলগুলো আর হবে না। একবার যে ভুলটা করতেছো পরে আর এই ভুল হবে না, এই জন্য এক্সাম দিতে হয়, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাই। দেখো, এই যে কাজ, শক্তি ও ক্ষমতা, এখানে অধ্যায়টাকেই আমরা আসলে এই 3টা টপিকেই ভাগ করতেছি। একটা হচ্ছে কাজ, শক্তি এবং ক্ষমতা, মানে 3টা আলাদা আলাদা টপিকে ভাগ করতেছি। প্রথমে এই অধ্যায়ে আমরা পড়বো হচ্ছে কাজ নিয়ে। প্রথমে কি পড়বো? কাজ নিয়ে পড়বো, ওয়ার্ক। এই জন্য দেখো প্রথমেই আমাদের স্লাইডে আছে কাজ, ওয়ার্ক, কাজ। তাহলে তোমরা 9-10-এ কাজ মনে হয় অধ্যায় ছিল কিনা? কাজের, আচ্ছা, কাজ ক্ষমতা শক্তিই ছিল অধ্যায় হিসেবে, তাই না? 9-10-এও ছিল, বুঝছো? বেসিক চ্যাপ্টার। তাহলে তোমাকে যদি আমি বলি যে হচ্ছে একজন দারোয়ান সারাদিন বসে আছে, বসে থেকে অনেক কাজ করছে, বসে থেকে তোমার ধরো ওকে একটা কাজ দিছিল, হয়তো সাপোজ আলু ছিলতে দিছিল, বুঝছো? রসুন ছিলতে দিছিল, খুব কাজ করছে সারাদিন বসে থেকে, আলু বা রসুন ছিলছে। ছেলার পরে মালিক আসছে, মালিক বলছে বলছে যে আমি আজকে সারাদিন খুব কাজ করছি, আমার টাকা দেন, আমি খুব কাজ করছি। মালিক বলল যে তুমি আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কাজই করনি, তোমাকে আমি টাকা দিব না। আসলে ও পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কাজ করেনি, কথা বুঝছো? সারাদিন বসেছিল, পদার্থবিজ্ঞানের ভাষায় ও আসলে করছে, আসলে কাজ করছে, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় সেটা আসলে কাজ না, বুঝছো? আবার তোমাকে ধরো বাজার করতে দিছে, তোমার বাবা বাজার করতে দিছে, যা বাজার করে নিয়ে আসে। তুমি কি করলা? খুব কষ্ট করে বাজার করে নিয়ে আসো। বাজার মনে করো অনেক বাজার ছিল, অনেক কষ্ট করে ব্যাগটা ধরে নিয়ে তুমি হচ্ছে বাজার থেকে বাসায় আসছো, ভারী ব্যাগ নিয়ে চলে আসছো। এসে বলছো যে, বাপেক বলছো যে আমি অনেক কাজ করছি, তো হচ্ছে এই যে এত ভারী ব্যাগ আমি নিয়ে আসছি বাজার থেকে, এখানে অনেক কাজ হয়েছে, টাকা দাও। তো হচ্ছে টাকা দাও, এটা বলছে। তোমার বাবা ধরো ফিজিক্স ভালো পারে, তো হচ্ছে তোমার বাবা ফিজিক্স ভালো পারে, তো তোমাকে বলছে যে তুই আসলে ফিজিক্সের ভাষায় কোনো কাজ করিসনি, এজন্য টাকাও পাবি না, কথা হচ্ছে। তাহলে এই যে আমরা বলতেছি যে কাজ নর্মাল ভাষায়, নর্মাল সেন্সে যে কাজ, আবার ফিজিক্সের ভাষায় যে কাজ, আমাদের যেহেতু আমরা ফিজিক্স পড়তেছি, আমরা নর্মাল সেন্সে যাব না, আমরা কি আসবো? ফিজিক্সের ভাষায় আসবো। ফিজিক্সের ভাষায় আসলে কাজ কখন হয়? ফিজিক্সের ভাষায় কাজ তখনই হবে যখন বল এবং সরণ থাকবে। কি থাকবে? বলও থাকবে এবং সরণও থাকবে। এবং বলতে বল এবং সরণ থাকবে, ঠিক আছে, ধরো এমন হইলো যে কোনো এক সময় বল আছে বাট সরণ নাই, অথবা কোনো এক সময় সরণ আছে বাট বল নাই, তাহলে কাজ হবে না। কাজ হইতে গেলে এট এ টাইম, অর্থাৎ একই সময়ে বলও থাকতে হবে আবার সরণও থাকতে হবে। তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ তখনই হবে যখন বল এবং সরণ একই সাথে থাকবে, একই সাথে কাজ করবে।
তাহলে বল এবং সরণ যদি থাকে একই সাথে তখন কাজ এট এ টাইম যদি বল এবং সরণ থাকে তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হবে। এখানে কথা হচ্ছে কাজ কত হবে, কিভাবে হবে, এগুলো আমরা দেখব। তাহলে পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হইতে গেলে আমাদের কি কয়টা জিনিস থাকা লাগবে? দুইটা জিনিস, একটা হলো বল, একটা হলো সরণ, মাস্ট থাকা লাগবে। আচ্ছা, তো কাজকে যদি আমরা সংজ্ঞায়ন করি, অর্থাৎ কাজকে যদি আমরা বলি সংজ্ঞায়িত করি, কাজ কাকে বলে এটা যদি বলি, তাহলে সেটা কেমন আসে? কাজ হলো, হ্যাঁ বলো দেখি। হ্যাঁ, ওটা তোমরা 9-10-এ পড়ছো যে বস্তুর উপরে যদি বল প্রয়োগ করার ফলে যদি সরণ হয় তাহলে তাকে বলা হয় কাজ। তো 9-10-এর সূত্র এখানে অ্যাপ্লিকেবল হবে না, ওদের আরো অ্যাপ্রোপ্রিয়েট যাইতে হবে, আরো অ্যাপ্রোপ্রিয়েট কথা বলতে হবে। তাহলে হ্যাঁ বলো। উপাংশের গুণফল, হ্যাঁ, বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। এটা আমরা বলবো। তাহলে কাজ কি? কাজ হলো বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফল। বলের দিকে সরণের উপাংশের গুণফল এভাবে লেখা যায়, কাজ হলো বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল। এভাবে একটা লেখা যায়, আরেকভাবে লেখা যায়, কাজ হলো সরণ এবং সরণের দিকে বলের উপাংশের গুণফল। কাজ হলো সরণ ও সরণের দিকে বলের উপাংশের গুণফল। দুই ভাবে আমরা কাজকে সংজ্ঞায়িত করতে পারি, একটা হলো কাজ হলো বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফল, আরেকটা হলো কাজ হলো সরণ এবং সরণের দিকে বলের উপাংশের গুণফল। এটা সংজ্ঞা দিছি, এটা আসলে কিছু বোঝার মতো না, আমি এখন বুঝাবো এটা, তাই না? বুঝাইলে যে তোমার কি করতে হবে না, এই সূত্রের সংজ্ঞাটা মুখস্থ রাখতে হবে না, বুঝাইলে তুমি ওইখান থেকেই বের করতে পারবে, ওইখান থেকে লিখতে হবে। এতটুকু লেখা হয়েছে, পরীক্ষায় কাজের সংজ্ঞা আসলে এটা দিতে হবে। এরপরে আসো, এই যে আমরা সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞাটা আসলে কেমন? ধরো সাপোজ একটা রেখা, এর উপরে একটা বাক্স আছে, একটা বাক্স আছে। তো তুমি কি করছো? এই বাক্সতে বল প্রয়োগ করছো। কোন দিকে বল প্রয়োগ করছো? এই দিকে বল প্রয়োগ করছো, বুঝছো? বাক্সতে কোন দিকে বল প্রয়োগ করছো? সোজাসুজি আনুভূমিক ভাবে বল প্রয়োগ করছো। তাহলে সেই বলটা হলো সাপোজ এফ, সেই বলটা হলো এফ, বুঝছো? এফ। আচ্ছা, এখন তুমি বাক্সতে বল প্রয়োগ করছো এইদিকে, বাট সরণ ধরো এদিকে হয় নাই। অনেক সময় এরকম হয়, বল তুমি এদিকে প্রয়োগ করলে সরণ এদিকে হবে, এর কোনো গ্যারান্টি নাই, সরণ অন্য দিকেও হতে পারে। যেমন তুমি বলতে পারো যে ভাই আমি বল দিচ্ছি, তাহলে বস্তু সামনের দিকে যাবে। একটু বুঝাই, ধরো আনত তল। কোন তল? আনত তল। আনত তল কেমন ছিল? আনত তল এরকম ছিল না? আনত তল। তো আনত তলে একটা বাক্স আছে, সাপোজ এই যে এটা একটা বাক্স, মানে এটা অনেক ভারী, বুঝছো? বাক্স আছে। তো তুমি কি করতেছো? এটাকে ঠেলাচ্ছ, আনত তলকে তুমি কি করতেছো? সামনের দিকে ঠেলাচ্ছ, বুঝছো? সামনের দিকে এইভাবে ঠেলাচ্ছ। তাহলে দেখি বলো তো, তুমি কোন দিকে বল দিচ্ছ? বলটা তুমি সামনের দিকে দিচ্ছ না? দেখা গেল বাক্সটা খুব ভারী, সেই ভারী। তো তুমি বল দিচ্ছ সামনের দিকে, বাক্স এমন ভারী যে ও তোমাকে কি করতেছে? পিছনের দিকে পিছলাই নিয়ে যাচ্ছে। তাহলে আমাকে বলো তো, তুমি বল দিচ্ছ কোন দিকে? সোজা উপরের দিকে। সরণ হচ্ছে কোন দিকে? তোমাকে পিছলাই পিছনের দিকে নিয়ে যাচ্ছে না? তার মানে সরণ হচ্ছে কোন দিকে দেখি বলো তো? পিছের দিকে হচ্ছে না? তাহলে তুমি যেদিকে বল দিবা সেই দিকেই যে অলওয়েজ সরণ হবে এর কোনো গ্যারান্টি নাই। সরণ
বলি আগে পুরোটা বুঝাচ্ছি। তাহলে তুমি যেই দিকে বল দিবা সেই দিকে অলওয়েজ সরণ হবে, এর কোনো গ্যারান্টি নাই। এই যে দেখো সরণ দিকে হয়ে গেল। এভাবে সরণ বিভিন্ন দিকে হইতে পারে, কথা বুঝছো? বিভিন্ন দিকেই হইতে পারে। এবার আসো, ধরো তুমি একে বল দিচ্ছ এইদিকে, এর ফলে এর সরণ হইল এই বরাবর। সাপোজ এখানে দেখাই, এই বরাবর সরণ হইল, হ্যাঁ সরণ হচ্ছে এই বরাবর। আনুভূমিক ভাবে বল দিচ্ছি, সরণ হচ্ছে এই বরাবর। হতেই পারে, এটা বিভিন্ন কেসে এরকম হতেই পারে। তাহলে এটা এফ, এইদিকে কি হচ্ছে সরণ এস। তো তোমাকে বললো এইখানে কাজ কত, ডাব্লু সমান সমান কত, ডাব্লু সমান সমান কত? তোমরা 9-10 পড়ছো ডাব্লু সমান সমান এফএস। ডাব্লু সমান সমান কি পড়ছো? এফএস। ওইটা কেন পড়ছো জানো? কারণ ওই সময় 9-10 যেদিকে বল দিতা সেই দিকেই সরণ হইতো, এই জন্য তুমি বসাইতা ডাব্লু সমান সমান এফএস। কিভাবে আসলো এটাও বুঝাবো, এটা 9-10 পড়তা। এখন আমরা এটা পড়বো না, কারণ দেখো বল আমরা একদিকে দিলে সরণ অন্য দিকেও হইতে পারে। আচ্ছা এবার আসো, বল আমাদের কোন দিকে? সামনের দিকে। তোমাকে বললো এই ক্ষেত্রে কাজ কত, এটা বললো এই ক্ষেত্রে কাজ কত, ডাব্লু সমান সমান কত। তাহলে বল হলো সামনের দিকে। ধরো তুমি বলের সাথে এই যে সরণ যেটা যেদিকে হয়েছে তাদের মধ্যবর্তী কোণ সাপোজ থিটা, বুঝছো? তার মানে তুমি যেদিকে বল দিছো সরণ হয়েছে তার সাথে থিটা কোণ, সরণ হয়েছে বলের সাথে থিটা কোণ। বলছে কাজ কত। তো বল হলো এই বরাবর, বল কোন দিকে? অনুভূমিক বরাবর। আচ্ছা দেখো তো, এই যে সরণের একটা অংশ অনুভূমিক বরাবর নাই? ওই যে আমরা ভেক্টরে পড়ছিলাম, মনে আছে? যে কোনো একটা ভেক্টরের অংশ অন্য ভেক্টর বরাবর থাকে কিন্তু, তাই কিনা? তাহলে বল দিছে এই বরাবর, সরণের একটা অংশ কোন কোন দিক বরাবর আছে? বলের দিক বরাবর আছে, অর্থাৎ অনুভূমিক বরাবর আছে, একটা অংশ আছে উলম্ব বরাবর, তাই কিনা? ওই যে লম্বাংশ পড়ছো না, একটা অনুভূমিক বরাবর থাকে, একটা উলম্ব বরাবর থাকে। তাহলে সরণের একটা অংশ অবশ্যই অনুভূমিক বরাবর আছে। তো কতটুকু আছে সেটা আমরা বের করি। সাপোজ সরণের এতটুকু অংশ অনুভূমিক বরাবর আছে। কতটুকু অংশ? এই যে দেখো, তুমি যদি এখান থেকে লাইট ফেলো, এখান থেকে যদি লাইট ফেলো, তাহলে এর একটা ছায়া এখানে পড়বে না? অতটুকুই অংশই কি আছে? বল বরাবর আছে, বুঝছো? এফ বরাবর অতটুকু অংশই আছে। তাহলে আমরা বের করবো আসলে এতটুকু কত। দেখি বলো তো, cos থিটা সমান সমান কি লেখা যায়? এখান থেকে cos থিটা সমান সমান কি লেখা যায়? ভূমি ডিভাইড বাই অতিভুজ। আমি কিন্তু তোমাদের প্রথমেই বলছি যে সরণের, আমি বললাম যে বলের দিকে সরণের অংশ হলো সাপোজ এতটুকু, তুমি এখান থেকে লাইট ফেলো তাহলে এতটুকু নিচে পড়বে কিন্তু। তাহলে আমি এটাকে সাপোজ ধরে নিলাম হচ্ছে পি পরিমাণ, ধরে নিলাম সরণের পি পরিমাণ অংশ বলের দিকে আছে। কতটুকু অংশ বলের দিকে আছে? পি পরিমাণ অংশ বলের দিকে আছে। তাহলে cos থিটা সমান সমান কি লেখা যায়? ভূমি ডিভাইডেড বাই অতিভুজ এস। এবার আসো অতএব, আচ্ছা এই পি কি ভূমির পরিমাণ না? দেখো তো, যতটুকু হচ্ছে তোমার সরণের যতটুকু অংশ বলের দিকে আসছে সেটাই কি পি না? আমি তো এটাই ধরে নিছি উপর থেকে। তাহলে পি এর মান কত হয় দেখি বলো তো? এস কস থিটা। পি এর মান হলো এস কস থিটা। এইবার দেখো একটু, এইবার চিন্তা করো, তোমরা 9-10 কি পড়ছিলা যে বল এবং সেই দিকে সরণ থাকতো, তাহলে বল আর সরণ গুণ করে দিতা। এখানে বল এইদিকে, সরণ এইদিকে ছিল না, এই জন্য আমরা কি করছি? সরণের যতটুকু অংশ বলের দিকে আছে সেটা আমরা বের করে নিছি। তো সরণের কতটুকু অংশ বলের দিকে আছে? এই পি পরিমাণ অংশ, তাই কিনা? পি পরিমাণ অংশের মান কত সেটা? এস কস থিটা না? এইবার তুমি বের করো ডাব্লিউ সমান সমান বল কত সেটা? এফ। বল এবং বলের দিকে সরণের অংশ সেটা কত? এস কস থিটা না? এস কস থিটা। এটাই হলো আমাদের কাজের মেইন সূত্র, ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা। কাজের একেবারে মেইন সূত্র এটা, ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা। যেখানে এফ হলো যে বল প্রয়োগ করতেছে সেটা, এস হলো যেই সরণ হচ্ছে সেটা, থিটা কি দেখি বলতো? বল এবং সরণের মধ্যবর্তী কোণ না? হ্যাঁ, তাহলে আমি এটা লিখে দিচ্ছি। এফ হলো প্রযুক্ত বল, এই যে এস দেখতেছো এটা হলো সরণ, এবং এই যে থিটা দেখতেছো সেটা হলো বল এবং সরণের মধ্যবর্তী কোণ।
মধ্যবর্তী কোণ, বল এবং সরণের মধ্যবর্তী কোণ। তাহলে আবারও বলি, ডাব্লু সমান সমান কি সূত্র মনে রাখবা তোমরা? ডাব্লু সমান সমান এফ এস কস থিটা, যেখানে এফ হলো বল, প্রযুক্ত বলের পরিমাণ, যে কোনো থাকতে পারে 5 নিউটন 10 নিউটন, এস হলো সরণের পরিমাণ, এবং থিটা হলো বল এবং সরণের মধ্যবর্তী কোণ। বুঝছো? এক্সেপশন। আচ্ছা, এতটুকু তোলা হয়েছে। দেখো তোমরা 9-10-এ কোন সূত্র পড়ছিল আমরা এখান থেকে একটু দেখাই। ডাব্লু সমান সমান এফ পড়ছো, মানে যে প্রযুক্ত বল, এস পড়ছো। তোমরা কিন্তু 9-10-এ বল এবং সরণের, মানে বল এবং সরণের দিক একই দিকে ধরছো, তাই না? 9-10-এ এতটুকুই পড়ছো, বল যেদিকে সরণও সেই দিকে। 9-10-এ এতটুকুই পড়ছো। আচ্ছা, বল যেদিকে সরণও যদি সেই দিকে হয়, এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না? বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হবে তখন? 0 ডিগ্রি। তাহলে এফ এস কস কত আসে? 0 ডিগ্রি। তাহলে ডাব্লু সমান সমান, এবার দেখি বলো তো কি আসে? cos 0 ডিগ্রির মান কত? 1 না? তোমরা 9-10-এ পড়ছো ডাব্লু সমান সমান এফ এস। এটা পড়তে পারছো এই জন্য কারণ বল এবং সরণের দিক কি ছিল? একই দিকে ছিল। এখন এখন আমাদের এটা 9-10-এর জিনিসটা আর খাটবে না, কারণ বল এবং সরণ একই দিকে নাও হইতে পারে। দেখো বল দিছি, সরণ আছে ওই দিকে, কথা বুঝছো? বিভিন্ন দিকে হইতে পারে। এই জন্য আমরা কোন সূত্র মনে রাখবো? ডাব্লু সমান সমান এফ এস কস থিটা। বুঝছো? কাজের সূত্র হলো ডাব্লু সমান সমান এফ এস কস। এইবার আসো, ডাব্লু সমান সমান এফ এস কস থিটা। এখান থেকে দেখি বলো তো তোমাদের মনে পড়ে কি এফ এস কস থিটা আসলে এটা ভেক্টরের কোথায় ছিল? হ্যাঁ, এটা কিন্তু ডট গুণফলে ছিল। ভেক্টরের ডট গুণফল তোমরা পড়ছো কিনা? আমরা এ ডট বি কে কি লিখতাম? এ বি কস থিটা, অর্থাৎ এ এর মান বি এর মান এদের মধ্যবর্তী কোণের কস, এভাবে লিখতাম। বি ডট সি হচ্ছে বিসি কস থিটা, এভাবে লিখতাম না? তাহলে আমাকে বলো তো এফ এস কস থিটা কি লেখা যায়? এফ ভেক্টর ডট এস ভেক্টর না? তাহলে ডাব্লু সমান সমান কিন্তু আরেকটা সূত্র লেখা যাবে, এফ ভেক্টর ডট এস ভেক্টর। বুঝছো? এখান থেকেও কাজ নির্ণয় করা যায় যদি বল এবং সরণ কি হিসেবে দেওয়া থাকে? ভেক্টর হিসেবে দেওয়া থাকে। তাহলে বল এবং সরণ ভেক্টর হিসেবে দেওয়া থাকলে তুমি সূত্র বসাবা ডাব্লু সমান সমান এফ ডট এস, আর যদি মান হিসেবে দেওয়া থাকে তখন তুমি কি বসাবা? ডাব্লু সমান সমান এফ এস। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হইলে এই অঙ্কটা তোলো, এই অঙ্কটা তোলো। যেইভাবে তোলা আছে হুবহু ওইভাবেই তুলবা। ওই যে দেখো 20 নিউটন, ওখানে দাগ কিন্তু ওই যে যেভাবে ইয়ে করা আছে যে 20 নিউটন এই পর্যন্ত যেভাবে তোলা আছে ওইভাবে। তারপরে কোশ্চেনটা তুলবা।
তোলা হয়েছে? আচ্ছা দেখো কি বলা হচ্ছে, কোশ্চেনে বলা হচ্ছে কি, এটা একটা বস্তু দেওয়া আছে, তো তুমি 20 নিউটন বল প্রয়োগ করছে এখানে 4 মিটার গেছে এর জন্য, তারপরে এখানে বল নাই, সরণ হয়েছে 5 মিটার, বিতে গেছে। কোশ্চেনে বলা হয়েছে প্রথম 4 মিটার সরণে বস্তুটিতে বল দেওয়ার পর ছেড়ে দিলে, 4 মিটার সরণ দিয়ে বল দিছে, তারপর ছেড়ে দিছে, বল প্রয়োগ আর করে নাই, ছেড়ে দিলে বস্তুটি এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছায়, এ থেকে বি তে পৌঁছায়। বলতেছে কৃত কাজ ডাব্লু সমান সমান হোয়াট? তাহলে লিখবা কৃত কাজ ডাব্লু সমান সমান ডাব্লু সমান। আচ্ছা এখানে বল এবং সরণ কি আলাদা দিকে নাকি একই দিকে? একই দিকে। তাহলে এফ এস কস কত ডিগ্রি? 0 ডিগ্রি না? তাহলে এফ এসই তো, ডাব্লু সমান সমান এখানে এফ এসই বসানো যায়, কারণ বল এবং সরণের দিক একই দিকে, তাই কিনা? বুঝছো কিনা? এত বল এবং সরণ একই দিকে, তাহলে এফ এস এবং এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। কত 0 ডিগ্রি মান 1, তার মানে এফ এস বসানো যায়, তাহলে ডাব্লু সমান সমান এফ এসই কিন্তু বসানো যায়। দেখো এখানে কাজ হয়েছে দুইটা পার্টি, একটা হলো এই পর্যন্ত কত নিউটন বল প্রয়োগ করছে? 20 নিউটন বল প্রয়োগ করছে। সরণ হয়েছে কত মিটার? 4 মিটার। তাহলে এখানে ডাব্লু সমান সমান তুমি বসায় দাও F1 S1 প্লাস এতটুকু অংশে আবার কি হয়েছে? কাজ হয়েছে, তুমি ধরে নাও F2 S2, ডাব্লু সমান সমান। প্রথম ক্ষেত্রে দেখো তো বল কত ছিল? 20 নিউটন, সরণ কত ছিল? 4 মিটার প্লাস F2 এর মান কত? F2 এর মান কত? বলতেছে এ তোলা মেইন না, এটা বোঝাটা মেইন, তুলে কি লাভ আছে? তো তুললে আমি লেকচার স্লাইড দিয়ে দিবনি, তুলে নিও, আসার দরকার কি? প্রথম 4 মিটার সরণে বস্তুটিতে বল দেওয়ার পর বস্তুটিকে ছেড়ে দিছে, 4 নিউটন, এই 4 মিটার পর্যন্ত বল দিছে, তারপর আপসে ছেড়ে দিছে, বল আর দেয় নাই। তো বল, আমি বলছিলাম একটা কথা, যে বল হুট করে না দিলেই বস্তু থেমে যাবে না, সমবেগে যাইতে থাকবে, মনে আছে? তাহলে এই পর্যন্তই বল দিছে, তারপরে আর বল নাই। বল নাই মানে কত? বল 0 না? তাহলে এতটুকু অংশে আমরা ধরছিলাম কাজ F1 S1, আর এতটুকু অংশে কাজ ছিল F2 S2। এখানে F2 এর মান কত? কিছু আছে? নাই, 0। সরণ হয়েছে কত তার জন্য? 5। তাহলে ডাব্লু সমান সমান কত? 4 বিষম 80 জুল। সবাই কি করবে জানো? এই যে চিত্র দেওয়া থাকবে, ডাব্লু সমান সমান এফ এস, এফ হলো 20 নিউটন, সরণ হলো 4 5 9, 20 গুণ 9, 9 2 18, 180 জুল। বুঝছো? এইভাবে বসাই দিবে, শেষ। আমি কিন্তু একটা কথা বলছিলাম, কাজ তখনই হয় যখন বল এবং সরণ এট এ টাইম কাজ করে, একই সাথে থাকতে হবে। এখানে বলও আছে সরণও আছে, তাহলে কাজ সমান সমান বল গুণ সরণ, বল হলো 20 আর সরণ হলো 4, একই দিকে হয়েছে, এই জন্য আমাদের থিটা নিয়ে আসা লাগতেছে না, একই দিকে, এই জন্য এফএস 80। এখানে সরণ আছে, বল আছে, সরণ আছে কিন্তু বল নাই, তার মানে কত? কাজ হবে 0। দেখাই দিলাম। বল না থাকলে না না, সমবেগে যাচ্ছে, এটা সমবেগে যাচ্ছে। ধরো ঘর্ষণ বল পরে প্রযুক্ত হয়েছে, ঘর্ষণ বলে হিসাব না, এটা ঘর্ষণহীন তল, কথা বুঝছো? যদি ঘর্ষণ থাকতো এখানে বলে দিতাম এটা ঘর্ষণহীন তল, ঘর্ষণ নাই, ফ্রিকশনলেস। ওটা না, এ থেকে বি পর্যন্ত গেছে, এই পর্যন্ত আমরা চিন্তা করছি, এরপরে কি হয়েছে আমরা জানি না, এতটুকু থেকে অঙ্ক দিয়ে দিছি, কথা বুঝছো? এখানে বলে দিছি আমি যে বি তে থেমে গেছে, আমি এটা কি বলে দেওয়া আছে অঙ্কে। আচ্ছা বুঝছো এটা? এরপরে আসো, চলো এই অঙ্কটা তোলো দেখি।
তুলছো এটা? আচ্ছা দেখো, এর আগের অঙ্ক ছিল ফাঁকি দেওয়ার মতো একটা অঙ্ক, স্টুডেন্টকে বিভ্রান্ত করার মতো একটা অঙ্ক। এমসিকিউ এ দিবে, অধিকাংশ স্টুডেন্ট এগুলো ভুল করে। ওই যে বলছিলাম, যেটা অধিকাংশ স্টুডেন্ট এটা করে, বুঝছো? 20 নিউটনের সাথে 4 5 যোগ করে দিবে, 9 আর 20 180 করে দিয়ে চলে আসবে, কিন্তু অ্যান্সার কত? 80 জুল। বুঝছো? 180 জুল শিওর থাকো, অপশনে প্রথম অপশনই থাকবে 180 জুল। কারণ টিচাররা তোমাকে ভুল করাইতে চাইবে, ওরা তো চাইবে না যে তুমি নাম্বার পাও। তুমি যদি বুঝে থাকো তাইলে নাম্বার পাবো। আচ্ছা, পরেরটা দেখো, অঙ্কতে কি বলা আছে? একটি বস্তুতে আনুভূমিকভাবে 20 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে 3 মিটার সরণ হয়। কৃতকাজ নির্ণয় করো। দেখি বের করো তো, দেখি কৃতকাজ কত আসে। কত মান আসছে তোমাদের? কত মান আসছে? কত মান আসছে তোমার? 30। তোমার আসছে 30 হচ্ছে জুল, তারপরে অন্যজনের 30√3 জুল আসছে। আচ্ছা দেখি, আমাদের দুইজনে এটা আসছে। আচ্ছা, আমি এটার জন্য একটু চিত্রই আঁকায় নিচ্ছি, সমস্যা নাই। দেখো, একটি বস্তুতে আনুভূমিক ভাবে, তাহলে এটা এখানে একটা বস্তু আছে, সাপোজ এটা হচ্ছে সেই বস্তু, এটা হলো সেই বস্তু। তুমি কি করতেছো? এখানে আনুভূমিক ভাবে বল দিচ্ছ। কত বল দিচ্ছ আনুভূমিক ভাবে? 20 নিউটন বল দিচ্ছ। সে আনুভূমিক ভাবে বল দিচ্ছ, তাহলে এটা কিসের মান? এফ এর মান। এফ সমান সমান কত নিউটন? 20 নিউটন আনুভূমিক ভাবে বল দিচ্ছ, যার ফলে বস্তুটির উলম্বের সাথে, উলম্ব কোনটা? উলম্ব হলো এইটা, উলম্ব হলো এইটা, তাই কিনা? এই উলম্বের সাথে 3 মিটার সরণ হয়েছে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি কোণে। তাহলে সরণ হয়েছে এর উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে। আমরা একটু দেখি, এই বরাবর উলম্বের সাথে 30, তার মানে এই কোণটা তোমাকে দেওয়া আছে। কত মিটার সরণ হয়েছে? 3 মিটার, অর্থাৎ এস এর মান দেওয়া আছে। এস সমান কত? 3 মিটার। আমরা খুব সহজ ভাবে বলে দিছিলাম, ডাব্লু সমান সমান এফ এস কস থিটা। আচ্ছা, এফ এর মান কত এখানে? 20 নিউটন। এস এর মান কত? 3 মিটার। কস, আমাকে বলো থিটা কত হবে? থিটা কত হবে দেখি বলো। থিটা কেন 60 হলো? আনুভূমিকের সাথে হিসাব না। তোমাদের আমি যেই কথা বলছিলাম এখনো এই কথায় কেউ বলেই নাই। থিটা ছিল বল এবং সরণের মধ্যবর্তী কোণ। থিটা কি ছিল? এই যে ডাব্লু সমান সমান এফ এস কস থিটা, এই থিটা ছিল বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এটা হলো বল, এটা সরণ, এবং থিটা হলো বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এখানে এটা এস, এখানে কোন বল আছে? এখানে কিন্তু কোনো বল আছে? বল আমাদের এই দিকে, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ আমার লাগবে। এটা কি দেওয়া আছে? এটা দেওয়া নাই, অন্যটা দেওয়া আছে। তাহলে পুরাটা হলো 90 ডিগ্রি, লম্ব না এটা, পুরাটা 90 ডিগ্রি। এটা যদি 30 হয় তাহলে এটা কত ডিগ্রি? এটা 60 ডিগ্রি না? তাহলে আমাকে বলো তো, বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। সবাই কি করবে জানো? ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা, ওই থিটা বসাই দিবে 30, শেষ। অঙ্ক আর কিছু করা লাগবে না, শেষ। এফ এস কস থিটা তার মানে কত? 60 ডিগ্রি। তাহলে 20 গুণ 3 তার মানে কত? 60। cos 60 এর মান কত? হাফ। কত আসে? 30 জুল। 30 জুল। এখান থেকে আমরা পাচ্ছি ডাব্লিউ সমান সমান কত? 30 জুল। খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে কার সাথে কোণ দেওয়া আছে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ দেওয়া আছে নাকি অন্য কিছু দেওয়া আছে। যদি অন্য কিছু দেওয়া থাকে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ সামহাও বের করে নিতেই হবে। এই যে আমরা বল এবং সরণের মধ্যবর্তী কোণ বের করে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, কাজের আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো আলোচনা করছি, একটু বলি। সেটা হচ্ছে কাজ যেটা আছে, কাজের একক কি দেখি বলতো? কাজের একক জুল। এখন জুল বলতেছে, পরীক্ষাতে কতজন নিউটন দিবেনি? কাজের একক জুল। আচ্ছা আচ্ছা, দেখি বলতো এর আরেকটা একক হতে পারে, সেটা কি হবে? ডাব্লু সমান সমান কি ছিল? এফ এস। এফ সমান সমান কি? নিউটন না? এস মানে কি? মিটার। তাহলে কি হতে পারে? জুলকে কিন্তু লেখা যায় নিউটন
মিটার। আরেকটা একক হতে পারে নিউটন। নিউটনকে আবার কি লেখা যায়? এফ। এফ কে কিন্তু লেখা যায় এম এ, অর্থাৎ এম মানে হলো কেজি, এ হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে নিউটন মানে কিন্তু কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার মিটার, তার মানে কি আসবে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এগুলো কিভাবে আসে জানো? বহুপদী হিসেবে আসে। বলবে কাজের একক, ফার্স্ট তোমার 1 নাম্বার বহুপদীর অপশন জুল, পরেরটা নিউটন মিটার, পরেরটা হলো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। বলবে যে নিচের কোনটি সঠিক? 1 ও 2, 1 3, 2 3, 1 2 3। কি হবে? পুরাটাই, তিনটাই। কাজের একক এই তিনটাই কিন্তু হয়। কথা বুঝছো? এভাবে বহুপদী আসে। আচ্ছা দেখি বলো তো কাজের মাত্রা কি হবে? মাত্রা কেজি। কেজি এর জন্য কি আসে? এম। এম। মিটারের জন্য কি আসে? মিটার মানে কি? লেন্থ। লেন্থ, দৈর্ঘ্য। তার মানে কি? এল স্কোয়ার। সময় হলো টি, সময়ের মাত্রা হলো টি, তাহলে কি? টি ইনভার্স এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হলো মাত্রা। এই যে এটা হলো মাত্রা। একক হলো এই তিনটা, আর মাত্রা হলো এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এখন আমি যদি তোমাকে দিয়ে দেই কাজের মাত্রা কোনটি, এগুলো মুখস্থ করে কোনো লাভ নাই। মুখস্থ করে কোনো লাভ নাই, মুখস্থ করে ভুলে যাবে একদিন পরেই। এগুলো বের করতে হয় কিভাবে? একক থেকে বের করতে হয়, বুঝছো? একক থেকে এগুলো বের করবা, তাহলে হবে। ক্লিয়ার এটা? এবার এটা একটু তোলো। ভি ভেক্টর আছে, ওগুলোতে ক্যাপ আছে। ও সরি, এফ ভেক্টর আছে এবং ওগুলোতে ক্যাপ আছে। তুলছো? দেখো কি বলা হয়েছে। বলতেছে বল ভেক্টর এফ এর উপরে ভেক্টর আছে, এফ এর উপরে ভেক্টর চিহ্নটা দিতে পারি নাই তোলার সময়, এর জন্য লিখছি বল ভেক্টর এফ সমান সমান এটা, এবং সরণ ভেক্টর এস সমান সমান এটা হলে কৃত কাজ ডাব্লু সমান সমান কত? আচ্ছা, যখন বল এবং সরণকে ভেক্টর রূপে দেয়, অর্থাৎ ভেক্টর হিসেবে প্রকাশ করা থাকে, তখন ডাব্লু সমান সমান কি হয়? এফ ভেক্টর ডট এস ভেক্টর, তাই কিনা? তাহলে লেখো, আমরা জানি কৃত কাজ ডাব্লু সমান সমান এফ ভেক্টর ডট এস ভেক্টর। তাহলে ডাব্লু সমান সমান এফ ভেক্টর কত দেওয়া আছে? 2i প্লাস 3j প্লাস কত? 5k। এস ভেক্টরটা কত দেওয়া আছে? 3i প্লাস 2j প্লাস 5k। ডাব্লু সমান সমান, দেখো তো গুণটা আমরা কিভাবে করি? এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো। তাহলে এই যে 3 এর সাথে 2 গুণ করো, তাহলে কত আসবে? 6 প্লাস 3 এর সাথে 2 গুণ কত কত আসবে? 6 প্লাস 5 এর সাথে 5 গুণ করো, তাহলে কত আসবে? 25। তাহলে ডাব্লু সমান সমান 25 আর 12 কত? সেটা 37। অ্যান্সার হবে 37 জুল। সহজ না? সহজ, কিন্তু এগুলো এমসিকিউ আসে। ডাব্লু সমান সমান 37 জুল।
এফ ডট এস করলেই হয়ে গেল। বুঝছো এটা? আচ্ছা, এখন এর পরে আসো, এই অঙ্কটা তোলো। পিছে তোলো। দেখো অঙ্কটাতে কি বলা হয়েছে, 2 কেজি ভরের একটি কাঠের টুকরাকে ঘর্ষণহীন কোন তলের, দেখছো আবার বলে দিছে ফ্রিকশনলেস, ঘর্ষণ নাই, ঘর্ষণহীন কোন তলের উপর দিয়ে 25 নিউটন বল প্রয়োগ করে 2 মিটার ঠেলা হলো। প্রযুক্ত প্রথম কোশ্চেন, প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ নির্ণয় করো। 2 নাম্বার কোশ্চেন, তলের প্রতিক্রিয়া দ্বারা কৃত কাজ নির্ণয় করো। 3 নাম্বার কোশ্চেন, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ নির্ণয় করো। এই যে যাদের ধরো ফিজিক্সের যে ভেক্টর এবং নিউটনীয় বলবিদ্যা এগুলো যাদের ক্লিয়ার আছে, সবগুলো অধ্যায় বোঝার সাথে সাথে মানে একটু বলার সাথে সাথে দেখবে তুমি বুঝে গেছো, বেশি প্যারা নিতে হবে না। যেই যে যেমন দেখো উপাংশ কিছুক্ষণ আগে আসছিল, যার ভেক্টর ক্লিয়ার নেই ও কিন্তু হা করে থাকবে যে কিভাবে এটা হলো, এস কস থিটা কিভাবে হলো, কথা বুঝছো কিনা? যার ভেক্টর ক্লিয়ার নেই ও কিন্তু এটা বুঝবে না, স্বাভাবিকভাবেই বুঝবে না। এই জিনিসগুলো বারবার আসবে, ভেক্টরে এবং নিউটনীয় বলবিদ্যায় যা যা শিখছো বারবার আসবে, বারবার রিপিটেশন আসবে, কথা বুঝছো? এই জন্যই বলছিলাম যে বেসিক চ্যাপ্টার খুব ভালোভাবে পড়া থাকতে হয়। আচ্ছা, এবার প্রথম কোশ্চেন হলো প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ নির্ণয় করো। আমরা প্রথমে দেখি কি বলা আছে সেই অনুযায়ী আমরা একটু চিত্র অঙ্কন করি। দেখো প্রত্যেকটা কোশ্চেনে চিত্র আঁকায় দেওয়ার কারণ হলো তোমাদের ভিজুয়ালাইজেশন পাওয়ারটা বাড়ানো, ভিজুয়ালাইজেশন পাওয়ারটা বাড়ানো যেন নতুন কোনো কোশ্চেন থাকলে তোমরা যদি চিন্তা করে বের করতে পারো, নতুন কোনো কোশ্চেন থাকলে যেন চিন্তা করে বের করতে পারো। হুট করে তোমাকে একটা কোশ্চেন দিয়ে দিলাম, নতুন করে একটা কোশ্চেন দিয়ে দিলাম, সবচেয়ে ভালোভাবে অ্যান্সার করতে পারবা সবচেয়ে ভালোভাবে যখন তুমি এটাকে একটু রাফলি একটু চিত্র আঁকায় নিবা, তখন দেখবা খুব দ্রুত বুঝাই গেছো। তো পাশে একটু রাফলি চিত্র আঁকায় নিবা, এই জন্যই সবগুলো কোশ্চেনের এভাবে চিত্র আঁকায় ব্যাখ্যা দেওয়া। আচ্ছা তাহলে আসো, এটা দেওয়া আছে 2 কেজি ভর, 2 কেজি। তো এটাকে কি করা হচ্ছে, কোন তলের উপর দিয়ে, এই তলের উপর দিয়ে 25 নিউটন বল প্রয়োগ করে 2 মিটার ঠেলা হচ্ছে। তাহলে ধরলাম এইদিকে 25 নিউটন বল প্রয়োগ করে 2 মিটার ঠেলা হচ্ছে। এখানে লেখো উপর দিয়ে আনুভূমিক ভাবে, এটা একটু লেখো আনুভূমিক ভাবে, আনুভূমিক ভাবে। তাছাড়া অনেকে বলতে পারো যে ভাই কিভাবে বল প্রয়োগ করতেছে, তাই না? আনুভূমিক ভাবে। তাহলে যেহেতু আনুভূমিক ভাবে 25 নিউটন বল প্রয়োগ করতেছে, বল এফ সমান কত, 25 নিউটন, 2 মিটার ঠেলা হচ্ছে, সরণ এইদিকেই হচ্ছে, তার মানে সরণ এস সমান কত, 2 মিটার। আচ্ছা দেখি আমাকে বলো তো, এই বস্তুটা যখন এইভাবে আসে তখন এর উপরে কয়টা বল কাজ করতেছে?
কন্টিনিউয়াসলি তিনটা বল কাজ করতেছে। একটা এই যে তুমি বল দিচ্ছ, একটা হলো ওজন বল। কোন দিকে কাজ করে সেটা? ওজন বল। ওজন বল নিচের দিকে, ওজন বল নিচের দিকে কাজ করতেছে। সেটা কত? এমজি পরিমাণ, তাই কিনা? এমজি পরিমাণ। আরেকটা বল কাজ করবে, কি বল? প্রতিক্রিয়া বল, তলের প্রতিক্রিয়া। উপরে কাজ করবে, উপরের দিকে কাজ করবে। তলের প্রতিক্রিয়া কাজ করবে উপরের দিকে। আর ধরে নিলাম সেটাকে, তলের প্রতিক্রিয়া কি ধরে নিলাম আমি? আর ধরে নিলাম। আর এই যে আমাদের চিত্র আঁকানো শেষ। তাহলে একটা বস্তু এভাবে ছিল, ওজন বল কাজ করতেছিল নিচের দিকে এমজি, তলের প্রতিক্রিয়া আর, আমরা বল দিচ্ছি একে অনুভূমিক ভাবে 25 নিউটন, এবং তার ফলে সরণ হচ্ছে 2 মিটার। প্রথম কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন, প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ নির্ণয় করো। প্রযুক্ত বল মানে কি? তুমি যেটা দিচ্ছ। তাহলে লেখো প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ। প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, ডাব্লু সমান সমান, প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ ডাব্লু সমান সমান, দেখো তো বল কোন দিকে? অনুভূমিক ভাবে। সরণও কোন দিকে হচ্ছে? একই দিকে না? তাহলে বল এবং সরণ একই দিকে থাকলে কাজের সূত্র কি? ডাব্লু সমান সমান এফ এস cos 0 ডিগ্রি, মানে কত? এফ এস cos 0 ডিগ্রি মান কি? 1ই হয়ে যায়, তাই কিনা? তাহলে এফ এস দিতে পারো তুমি, cos 0 ডিগ্রি বসাই দিলে নাও। তাহলে ডাব্লু সমান সমান এফ এস, ডাব্লু সমান সমান এফ, এফ এর মান কত? 25 নিউটন, এস এর মান কত? 2 মিটার। তাহলে ডাব্লু সমান সমান কত আসবে? 50 জুল। তাহলে আনুভূমিক ভাবে যে বল প্রয়োগ করা হচ্ছে সেই বলের দ্বারা কৃত কাজ হলো 50 জুল। তোমার দ্বারা প্রযুক্ত বল, এটা দ্বারা কৃত কাজ 50 জুল। প্রথম কোশ্চেন গেল। 2 নম্বর কোশ্চেন, তলের প্রতিক্রিয়া দ্বারা কৃত কাজ। লেখো তলের প্রতিক্রিয়া দ্বারা কৃত কাজ। তলের প্রতিক্রিয়া দ্বারা কৃত কাজ ডাব্লু সমান সমান, বলো। তলের প্রতিক্রিয়া দ্বারা কৃত কাজ, তলের প্রতিক্রিয়া কি? একটা বল না? প্রতিক্রিয়া বল। তাহলে তলের প্রতিক্রিয়া বল কত? সেটা আর। কোন দিকে? উপরের দিকে। তাহলে এটা আর। আমরা জানি এফ এস cos থিটা, তাহলে প্রতিক্রিয়া বল কত গেল? আর গেল, মানে বলটা চলে গেল। এস কত? এটা আর এস cos, এদের মধ্যবর্তী কোণ কত? প্রতিক্রিয়া বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? হা করে থাকে রে, কি একটা অবস্থা! তলের প্রতিক্রিয়া বল আর মধ্যবর্তী কোণ এটা কত? 90 ডিগ্রি। এটা দেখে তো বোঝা যাচ্ছে। সরণের দিকে অনুভূমিক ভাবে আর এটা উলম্ব ভাবে 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রি বসায় দাও। তাহলে ডাব্লু সমান সমান পুরাটাই কি 0 চলে আসবে না? কিছুই বসানো লাগবে না, আর বসাও, 2 বসাও, cos 0 ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান 0। তাহলে ডাব্লু সমান সমান কত? 0 জুল। তলের প্রতিক্রিয়া দ্বারা কোনো কাজ নাই, কারণ মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে একটা জিনিস তোমরা ক্লিয়ার, যে বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে কৃত কাজ কত আসে? 0 আসে। এটা ক্লিয়ার না? এটাকে বলা হয় শূন্য কাজ। শূন্য কাজ, শূন্য কাজ কখন হবে? বল এবং সরণের মধ্যবর্তী কোণ যখন 90 ডিগ্রি। তাহলে এটা তোমরা ক্লিয়ার। এবার আসো 3 নাম্বার, 3 নাম্বারের অ্যান্সার। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ নির্ণয় করো। লেখো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। ডাব্লু সমান সমান, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ ডাব্লু সমান সমান। আচ্ছা, এখানে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, তাহলে অভিকর্ষ বল সেটা কত? এমজি না? এমজি বল পেয়ে গেলাম। সরণ কত? এস। এদের মধ্যবর্তী কোণ কত ভাই? এই কোণটা কত? এই যে অভিকর্ষ বল আর এই যে সরণ, এদের মধ্যবর্তী কোণ কত? এটা 90 ডিগ্রি না? বসায় দাও cos 90। তাহলে ডাব্লু সমান সমান mgs cos 90, cos 90 এর মান তো 0, 0 এর সাথে পুরো পৃথিবী গুণ দিলেও 0ই। ডাব্লু সমান সমান 0 জুল।
এখানে প্রতিক্রিয়া বল এবং অভিকর্ষ বল দ্বারা কোনো কাজই হবে না, চিরজীবী। কাজ পাবা শুধুমাত্র কিসের জন্য? প্রযুক্ত বলের জন্য, প্রযুক্ত বলের জন্য। দেখো, কম পড়ে বেশি আউটপুট পাওয়ার উপায় আছে, উপায় আছে। তোমাদের ওয়ে বা মেথডটা ঠিক না। কেন ঠিক না? যদি তুমি চিন্তা করো এইভাবে, আমি একটা কথা বলি, যদি তুমি চিন্তা করো এইভাবে যে না, আমি পুরোপুরি অনলাইনে শেষ করবো বা ইয়ে করবো, অনলাইনে বহুত রিসোর্স আছে, শেষ করবো ইয়ে করবো। দেখো, অলওয়েজ তোমরা যে কোনো যারা একটু ভালো করছে বা ইয়ে করছে তাদের থেকে শুনবা। কখনোই কেউ অনলাইনে শুধুমাত্র ডেডিকেটেড থেকে ভালো করতে পারে না। তুমি ধরো অনলাইনে পড়তেছো বা ইয়ে করতেছো, অনলাইনে এক্সাম দেওয়া আর অফলাইনে এক্সাম দেওয়ার ভিতরে কিন্তু রাত দিন তফাৎ আছে। তোমার আলটিমেটলি এক্সাম দিতে হবে অফলাইনে, কথা বলছো? তুমি বুয়েটের এক্সাম কি অনলাইনে দিবা? তুমি হচ্ছে মেডিকেল এক্সাম কি অনলাইনে দিবা? অফলাইনে দিতে হবে। তুমি অনলাইনে এক্সামে অনেক নাম্বার পাইতে পারো, অফলাইনে দেখবা যে নাম্বার এমনি কমে আসবে। অফলাইন অন্যরকম জিনিস। অনলাইনের পারফরমেন্স আর অফলাইনের পারফরমেন্স সেম হয় না, কখনোই সেম হয় না। এই জন্য অফলাইনের সাথে সাথে, অফলাইনের পাশাপাশি অনলাইন রাখা হয়। যে আমার একটু গ্যাপ পড়ছে, অফলাইনে পড়তে পড়তে একটু গ্যাপ পড়ে গেছে, তাহলে অনলাইনে একটু হেল্প নিলাম। যদি কেউ এভাবে চিন্তা করে যে না, আমি অনলাইনের পাশাপাশি অফলাইন রাখবো, অর্থাৎ অনলাইনে পড়তে পড়তে একটু গ্যাপ পড়ে গেছে, তাইলে আমি অফলাইনে, এইটা একবার বাস খেয়ে যাবে। এটা করা যাবে না, কখনই করা যাবে না, এটা হচ্ছে তোমার ভুল কাজ। আর ওই যে বললাম, যেটা কম উপায়ে, কম পড়ে বেশি ইফেক্টিভ জিনিস নিয়ে আসার উপায় কি? এই যে তোমাকে আজকে পড়ালাম, রাতে গিয়ে পড়বা, রাতে একবার দেখবা, জাস্ট দেখলা যে কিভাবে পড়াইলো ভাই, কিভাবে পড়াইলো। যেদিন ক্লাস থাকবে, যেদিন থাকবে, ক্লাসের আসার আগের 10 মিনিট বা 15 মিনিট দেখে আসবা। যখন তুমি ক্লাসে আসার আগে 10 মিনিট দেখে আসলা, তখন কিন্তু আমি তোমাকে কোশ্চেন করার সাথে সাথে তুমি অ্যান্সার দিতে পারবা। তখন তোমার ভিতরেও ভালো লাগবে যে না, পড়া হয়ে গেছে, ভাই বলতেছে, এই যে পারতেছি ভাই, এই কনফিডেন্স তোমাকে অনেক দূর নিয়ে যাবে। আর ক্লাসে যখন তুমি দেখে আসবা না, এটা আজকেও দেখলা না, ক্লাসে আসার আগের দিনও 10 মিনিট দেখলা না, তখন তুমি আলটিমেটলি কোশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারবা না। তখন মনে হবে যে না, হয়নি এটা বা হচ্ছে না, এরকম। বুঝছো? তাহলে দুইটা কাজ, বেশি কাজ না, যে জাস্ট রাতে একটু দেখবা, যেদিন ক্লাসে আসবা তার আগে 10 মিনিট দেখে আসবা, হয়ে গেল। বুঝছো? একটা লেকচার রিভাইজ দিতে 10 মিনিটও লাগে না। কথা হচ্ছে আজকে যদি তুমি যে দেখো, আসার দিন তুমি ধরো যেদিন ক্লাস আছে তার আগে 10 মিনিটও লাগে না, 5 মিনিট দেখে আসলে দেখবা যে বুঝে গেছো পুরাটা। এইভাবে আগাইতে হয়। আচ্ছা, এটা ক্লিয়ার? এই পুরাটা ক্লিয়ার? কোশ্চেনটা ক্লিয়ার পুরাটা? আচ্ছা, এবার আসো, আমরা কাজ পড়ছি, কাজের কয়েকটা প্রকারভেদ আছে, বুঝছো? কাজের কয়েকটা প্রকারভেদ আছে। কি কি সেটা? কাজের কয়েকটা প্রকারভেদ আছে। কাজকে ভাগ করা হয় 3 ভাবে। একটা হলো ধনাত্মক কাজ। কি কাজ? ধনাত্মক কাজ। একটা হলো ঋণাত্মক কাজ। কি কাজ? ঋণাত্মক কাজ। আর আরেকটি হলো, এই যে কিছুক্ষণ আগে তোমাদের বুঝাইলাম, সেটা হলো শূন্য কাজ। ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ। আমরা দেখবো আসলে ধনাত্মক কাজ কখন হয়, ঋণাত্মক কাজ কখন হয় এবং শূন্য কাজ কখন হয়। এই কাজগুলো, অর্থাৎ ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ বা শূন্য কাজ, যেটাই হোক, এই কাজগুলো ডিপেন্ড করে মেইনলি থিটার উপরে, অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণের উপরে ডিপেন্ড করে। বুঝছো? ধনাত্মক কাজ কখন হয়? যখন 0 ডিগ্রি থেকে থিটা বড় অথবা সমান কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, তখন তুমি পাবা ধনাত্মক কাজ। এটা এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বিবিআই ফর এমসিকিউ, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। তাহলে ধনাত্মক কাজ কখন পাবা? যখন থিটা 0 থেকে বড় অথবা সমান, অর্থাৎ 0 হইতে পারে কিন্তু 90 থেকে ছোট, 90 হওয়া যাবে না। তা তুমি বুঝতেইছো, 90 হলে শূন্য হয়ে যাবে। আচ্ছা, ঋণাত্মক কাজ কখন পাবা? যখন সেটা 90 থেকে বড় কিন্তু 180 থেকে ছোট অথবা সমান। শূন্য কাজ কখন পাবা?
যখন থিটা সমান সমান কত ডিরেক্ট 90 ডিগ্রি, তখন তুমি পাবা শূন্য কাজ। এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে দেখো ধনাত্মক কাজ কখন পাই আমরা। সাপোজ আমি একটু চিত্র আঁকে দেখাই দিই। এটা এইদিকে বল প্রয়োগ করতেছো, সরণ 90 ডিগ্রি থেকে কম হবে। বল এবং সরণ একই দিকেও হইতে পারে, সেটাও কোনো বিষয় না। তাহলে সাপোজ বল এইদিকে এফ, সরণ এইদিকে এস, বোঝাই যাচ্ছে এই থিটাটা কি 90 ডিগ্রি থেকে ছোট না? এই থিটাটা কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এই ক্ষেত্রে হবে ধনাত্মক কাজ। তাহলে ধনাত্মক কাজের চিত্র হবে এরকম। এই ক্ষেত্রে তুমি যে কাজটা পাবা, এখান থেকে ডাব্লিউ পাবা তুমি ধনাত্মক। ধনাত্মক যেমন একটু আমি এক্সাম্পল দিয়ে দেখাই। যখন তুমি সাপোজ বল এফ আমি ধরে নিলাম যে কোনো একটা কিছু, সাপোজ এফ সমান সমান 2 নিউটন ধরে নিলাম, এস সমান সমান 5 মিটার ধরে নিলাম। একটু আমি তোমাদের ক্যালকুলেশন করে দেখাই। সেটা ধনাত্মক মানে কি পজিটিভ না? পজিটিভ। তাহলে দেখো আমি বলছি যে ধনাত্মক কাজ হবে যখন 0 থেকে বড় অথবা সমান, অর্থাৎ 0 হইতে পারে। তাহলে 2 নিউটন এফ এস কস থিটা বসাও। ডাব্লিউ সমান সমান কি এফ এস কস থিটা না? এফ আমি ধরে নিচ্ছি 2 নিউটন, এস ধরে নিচ্ছি 5 মিটার। তাহলে 2 নিউটন ইনটু 5 মিটার কস, মধ্যবর্তী কোণ 0 বসাই দিলাম, কত আসে 10। ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক না? ধনাত্মক কাজ মানে পজিটিভ মান পাচ্ছ, ধনাত্মক কাজ পাওয়া যাচ্ছে। এইবার আসো, তুমি থিটার মান 0 থেকে বড় অথবা সমান 90 থেকে ছোট, তাহলে 0 থেকে 90 এর ভিতরে যে কোনো একটা বলো। 60 ডিগ্রি, 60 ডিগ্রি ধরে নেই। তাহলে 2 গুণ 5 গুণ cos 60 ডিগ্রি, কত আসে সেটা 5। এটা কি ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। এইবার আসো 89 ডিগ্রি ধরি আমরা, 89। তাহলে 2 গুণ 5 ইন্টু cos 89 ডিগ্রি, কত আসে 0.17। ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। এইবার কাহিনী হচ্ছে 90 বসাই দিলে কত আসে, 2 গুণ 5 গুণ cos 90, কত আসে? তাহলে তুমি বুঝতেছো এটা কি শূন্য কাজ না? কাজের মান কত 0। এই শূন্য কাজ কখন? থিটা সমান 90 ডিগ্রিতে। দেখো তো 90 ডিগ্রি বসায় কত পেয়ে গেছি? 0 পেয়ে গেছি না? এটা হবে শূন্য কাজ, এটা ধনাত্মক কাজ হবে না। 90 বসাই দিলে এটা ধনাত্মক কাজ হবে না। এই জন্যই বলা হয়েছে 90 ডিগ্রি থেকে ছোট, 90 হওয়া যাবে না, বুঝছো? এইবার আসো আমরা একটু 91 ডিগ্রি বসাই। কত বসাবো? 91 ডিগ্রি। তাহলে এফ এস 2 গুণ 5 ইন্টু cos 91, কত আসছে? দেখছো 90 ক্রস করে গেছে, এবার চলে আসছে মাইনাস। খেয়াল করে দেখো তো ঋণাত্মক কাজ কি বলা হয়েছিল? 90 ডিগ্রি থেকে বড়। 90 ডিগ্রি বড় হইলেই ঋণাত্মক হয়ে যাবে। দেখো থিটা 91 বসাই দিছি আর মাইনাস চলে আসছে। তুমি যে কোনো একটা মান বসায় দাও, 120 বসাও, 130 বসাও, 140 বসাও, সবগুলাতেই মাইনাস পাবো। এখন আসো তুমি যদি 180 বসাও, তাও কিন্তু তুমি মাইনাস পাবো। এবং এই ক্ষেত্রে কাজটা হবে সর্বনিম্ন, কারণ cos 180 ডিগ্রির মান কত? -1। কথা বুঝছো? একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। ডাব্লিউ সমান সমান আমরা এফ এস কস থিটা বসাই দিছিলাম। তো যখন আমরা এই যে এফ এর মান সাপোজ 2 বসাইছি, এস এর মান 5 বসাইছি, cos তুমি যখন 0 ডিগ্রি বসাচ্ছ, অর্থাৎ cos 0 ডিগ্রি বসানো মানে কি বল আর সরণ একই দিকে, তখন তুমি ডাব্লিউ এর মান কত পাচ্ছ? 10 জুল। তারপরে তুমি যে কোনো মান বসাবা, 0 থেকে যে কোনো মান বসাবা, তুমি 10 জুলের উপরে কোনো কাজ পাবা না, সবগুলোই 10 এর থেকে কম হবে। এই যে আমরা বসাই দেখছিলাম না, 5 আসছে, 0.17 আসছে, কিন্তু 10 এর উপরে কিন্তু কোনোটাই পাবা না। এমনি বোঝা যায় 5 গুণ 2 10, এর থেকে আর বেশি পাওয়া যায়? তার মানে সর্বোচ্চ কাজ কখন পাবা? যখন বল এবং সরণ একই দিকে, অর্থাৎ মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। কথা বুঝছো? তাহলে এটা লিখে নিতে পারো, সর্বোচ্চ কাজ, হ্যাঁ সর্বোচ্চ কাজ ডাব্লিউ ম্যাক্স কখন পাবা? যখন থিটা 0 ডিগ্রি, তখন তুমি পাবা সর্বোচ্চ কাজ। এরপরে আসো, এখানে ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা, এফ এর মান 2 বসালা, এস এর মান 5 বসাইলা, কস এটার মানে 180 ডিগ্রি বসায় দাও এস এর থিটার মান। তাহলে বুঝতেইছো এটা হলো 5 গুণ 2 মানে 10, আর cos 180 ডিগ্রি মান কত? -1 না? ল্যান্সার কত আসে? মাইনাসই তো বসানো যাচ্ছে, -1, এটা ধরে নাও -1।
তাহলে কত আসে? এটা -10 আসে না? তুমি যেই মানই বসাও -10 জুলের থেকে কখনো ছোট মান পাবা না। করে দেখো, 180 ক্রস করলে করে দেখো, অসংখ্যাই দেবে না। 180 ক্রস মানেই তো আবার সূক্ষ্মকোণের দিকে চলে আসবে, কারণ ওই যে 180 প্লাস সামথিং লিখতে পারো না তুমি? কস থিটাকে তুমি কি লিখতে পারো? ওই যে তোমার ধরো 180 প্লাস 30, তাহলে তুমি কি ওটা অনুপাত চেঞ্জ করে আবার ওই থেকে থিটা লিখতে পারো না? দেখো তুমি করে দেখো কত আসে। -9.9, -10 থেকে বেশি মানে কম আসছে? -10 হলো সবচেয়ে কম, এর থেকে কম তুমি পাবা না। তাহলে আসো ডাব্লু মিনিমাম কখন পাবা তুমি? যখন থিটা 180 ডিগ্রি। এগুলো থেকে এমসিকিউ খুব ঘুরায় পেঁচায় দিতে পারে। হ্যাঁ, বাস্তবে ঋণাত্মক কাজ কিরকম এটাই আমি এটা দেখাবো, তো সমস্যা। এতটুকু বুঝছো কিনা আগে এটা বলো, এতটুকু বুঝছো কিনা? কোশ্চেন পরে, এতটুকু বুঝছো কিনা এটা আগে বলো। হ্যাঁ, এখন আসো এই যে তোমরা বললে যে বাস্তবে ঋণাত্মক কাজ, ধনাত্মক কাজ কিভাবে হয় বুঝছো? 90 থেকে একটু কম হবে, এদের মধ্যবর্তী কম। ঋণাত্মক কাজ কিরকম হয় দেখো। ধরো বল হলো এইদিকে এফ, এস হলো এইদিকে, সাপোজ এস হলো এইদিকে সাপোজ। তাহলে বুঝতেইছো এটা হলো বল এফ, এটা হলো এস, এদের মধ্যবর্তী কোণ এটা বোঝাই যাচ্ছে 90 থেকে বড় না। এই ক্ষেত্রে তুমি কাজ ক্যালকুলেশন করে পাবা মাইনাস। যদি থিটা এরকম 90 থেকে ক্রস করে যায় তখন তুমি বুঝবা যে কাজটা হবে তাকে বলা হয় ঋণাত্মক কাজ। এবার আসো ওই যে বলছিলাম যে সর্বনিম্ন কাজ কখন পাওয়া যায়, সর্বনিম্ন কাজ এইভাবে পাওয়া যায়। ধরো তুমি বল প্রয়োগ করতেছো এফ এই বরাবর, সরণ হচ্ছে এইদিকে। ওই যে প্রথমে এক্সাম্পল দিছিলাম মনে আছে? এই যে পাথরকে দেখাইছিলাম, ওটা কি ইয়ে করে দিছি নাকি? ওইটা মনে হয় ইয়ে করে দিছি, পাথর দিয়ে দেখাইছিলাম মনে আছে? যে তুমি ধরো আনত তলে, সাপোজ এই যে আনত তলে এটা একটা পাথর ছিল, তুমি এখানে একটা মানুষ আছে, ও মানুষটা করতেছে কি এটাকে বল প্রয়োগ করতেছে। কোন দিকে বল প্রয়োগ করতেছে? তাহলে ও ওটাকে সামনের দিকে তুলতে চাচ্ছ, বল প্রয়োগ করতেছে ওই দিকে। এখন পাথর সেই ভারী, ওই পাথরটাই দেখা যাচ্ছে ওকে পিছনের দিকে পিছলাই নিয়ে যাচ্ছে। তাহলে সরণ হচ্ছে কোন দিকে? এসে এই দিকে। এখন তুমি যে কৃত কাজ পাবা ডাব্লু কি হবে? এফ এস কস, এদের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি না? এখানে পাবা ঋণাত্মক কাজ, এবং এই মানটা, এই কাজের এই মানটা হবে সবচেয়ে কম, মাইনাস একেবারে মিনিমাম, বুঝছো? এর থেকে কম কাজ তুমি পাবা না। সর্বোচ্চ কাজ কখন পাবা? যখন বল এইদিকে সরণ এদিকে, তখন পাবা সর্বোচ্চ। সর্বনিম্ন কখন? যখন বল এইদিকে সরণ তার কমপ্লিটলি বিপরীত দিকে, তখন তুমি পাবা সর্বনিম্ন কাজ। কথা বুঝছো? তাহলে এই যে আমরা ঋণাত্মক কাজের একটা চিত্র কিন্তু আঁকাই দিছি এইখানে। এবার যদি আমি তোমাকে শূন্য কাজের চিত্রটা আঁকাই দিই তাহলে সেটা কেমন আসবে? এটা হলো এফ, এইদিকে এফ, এইদিকে সাপোজ এস হইছে, বল প্রয়োগ করতেছে এইদিকে, সরণ হচ্ছে উপরের দিকে, মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এই ক্ষেত্রে তুমি কাজ পাবা কত? 0। এফ এস কস 90, কস 90 এর মান কত? 0 না? এই ক্ষেত্রে তুমি যে কাজটা পাবা সেই কাজটাকে বলা হয় শূন্য কাজ। কি একটা অবস্থা রে এরা, মানে মানে কোনো কিছু চিন্তাও করে না মনে হয়। এর আগে অঙ্ক করে আসলাম, ওখানে তো শূন্য কাজ বেরিয়েছিল, এখানে কি এটা শূন্য কাজ না? এটাই তো একটা বাস্তব উদাহরণ। এখানে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? 0 না? আবার প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ কত? 0 না? অঙ্ক করে পরে আর বোঝো তাহলে হলো, এখানেই তো শূন্য কাজ, এটাই হচ্ছে এর বাস্তব উদাহরণ। দেখো অভিকর্ষ বল দ্বারা কাজ, সামনের দিকে সরণ হচ্ছে, বল হলো নিচের দিকে, অভিকর্ষ বল, কৃত কাজ কত? 0। প্রতিক্রিয়া উপরের দিকে 0। আচ্ছা 3 বাজে। একটা কোশ্চেন তোমাদের আমি যে প্রথমেই বলছিলাম যে যখন তোমাকে বাজার করতে দেওয়া হয়, তুমি বাজার করে নিয়ে আসছো সেই ভারী ব্যাগ, বাজার করে নিয়ে আসছো, তোমার বাবা তোমাকে বাজার করতে দিছে, খুব সুন্দরভাবে বাজার করে নিয়ে আসছো, বুঝছো? তোমার বাবা কি এসে কি বলছে যে তুই কোনো কাজই করিস নাই, তুমি বলতেছো আমি খুব কাজ করছি, বাজারের ব্যাগ খুব ভারী, অনেক কাজ করছি, টাকা দাও। তোমার বাপ ফিজিক্স একটু ভালো পারে, উনি বলছে যে তুই কোনো কাজ করিস নাই, তোর দ্বারা কৃত কাজ শূন্য, তুই কোনো কাজ করিস নাই। তাহলে
এই যে তুমি বাজার করে নিয়ে আসলে, এখানে কৃত কাজ কিভাবে শূন্য হয় আমরা এটা একটু দেখবো, বুঝছো? দেখো, যখন কেউ সাপোজ এর হাতে বাজারের ব্যাগ আছে, বল কেন দিছি, বাজারের ব্যাগ, সাপোজ এর হাতে বাজারের ব্যাগ আছে, দেখো এর হাতে বাজারের ব্যাগ আছে, বুঝলেই হইলো, এটা হলো বাজারের ব্যাগ আছে, বুঝছো? ওটা ওর হাতে ধরো বাজারের ব্যাগ, বাজারের ব্যাগ আছে। আচ্ছা, ও বাজারের ব্যাগ নিয়ে কি করবে? বাজার থেকে বাড়ির দিকে যাবে। তাহলে সরণ কোন দিকে? একেবারে সামনের দিকে, সোজা কিনা এটা আগে বলো। সরণ কোন দিকে ঘটাচ্ছে? সামনের দিকে তো, তাহলে সরণ হলো সামনের দিকে, সরণ হলো সামনের দিকে, এস। আচ্ছা, একটু চিন্তা করো এইভাবে, ধরো বাজারের ব্যাগ, বাজারের ব্যাগের, বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছ, কোন বল কাজ করতেছে এখানে? অভিকর্ষ বল অলওয়েজ কাজ করবে। অভিকর্ষ বল কত? সেটা এমজি। তো সেই এমজি কাজ করবে নিচের দিকে, এমজি। আচ্ছা দেখি বলো তো, তুমি বাজারের ব্যাগ যে নিয়ে যেতে পারতেছো, কেন নিয়ে যেতে পারতেছো? আচ্ছা, বাজারের ব্যাগের ওজন, ওজন বল তো হলো এমজি, তাহলে তো ব্যাগ তো নিচে দিয়ে পড়ে যাওয়ার কথা ছিল না। তাহলে তুমি কি করতেছো দেখি বলো তো? ওজনের বিপরীতে একটা বল দিয়ে ওকে ধরে রাখছো, কিন্তু ওজন নিচের দিকে। এখন তুমি যদি বল না দিতা, তুমি ছেড়ে দাও, এই যে সাপোজ এই কলমের কথা চিন্তা করো, এই কলম, এর একটা ওজন আছে, একে ছেড়ে দিলে ও নিচের দিকে পড়ে যাচ্ছে কেন? কারণ এর ওজন আছে, আমি একে ধরে রাখতেছি। তাহলে দেখি বলো তো, এ কিভাবে এখানে আমার হাতে আছে, এর যে ওজন বল নিচের দিকে, এর বিপরীতে আমি একটা বল দিচ্ছি, সমান একটা বল, ওজনের সমান একটা বল আমি উপরের দিকে দিচ্ছি, যার ফলে কি হচ্ছে, এটা স্থির আছে। কথা ক্লিয়ার? ওজন বল নিচের দিকে, এর উপরে আমি একটা বল দিচ্ছি যেটা কিনা ওজন বলের সমান, এই জন্যই কি আছে, আমার হাতে আছে। এই যে দেখো, আমার দ্বারা বল যদিও না পাই, এই যে গেল এমজি নিচের দিকে, আমার কোনো বল নাই, আমি কি বল দিতে পারতেছি? আর এই যে বল ছেড়ে দিচ্ছি, আমি বল আর দিচ্ছি না, আমি বল দিচ্ছি না, তাহলে কি হচ্ছে, ও ওজন বলে নিচের দিকে পড়ে যাচ্ছে, ওজন বলে নিচের দিকে পড়ে যাচ্ছে। তাহলে তুমি মাস্ট বি, যখন এই যে বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছ, তখন ওজন বলের বিপরীতে একটা সমান বল দিয়ে তারপরে নিয়ে যাচ্ছ কিনা, এই জন্যই তুমি নিয়ে যেতে পারতেছো। ছেড়ে দাও, দেখবা পড়ে গেছে, কারণ তুমি বল আর দিচ্ছ না যে। তাহলে ওজন বলের বিপরীতে সমান একটা বল তুমি দিছো, এফ, একেবারে বিপরীতে এবং সমান, বুঝছো? এফ এর সমান, কারণ এটা তো স্থির, তাই কিনা? তুমি কি এটাকে বাজারের ব্যাগ নিয়ে যাওয়ার সময় সময় কি এরকম করে এরকম করে নিয়ে যাও না, এরকম করে নিয়ে যাও নাকি একেবারে এইভাবে এইভাবে নিয়ে যাও, তাই কিনা? তাহলে ওজনের সমান একটা বল তুমি বিপরীতে দিচ্ছ। এখন আসো, আমরা জানি ডাব্লু সমান সমান এফ এস কস থিটা, যেখানে এফ হলো উপরের দিকে, এস হলো এইটা, কস এদের মধ্যবর্তী কোণ কত দেখি বলো তো? ওজন নিচের দিকে, তুমি হচ্ছে তোমার নিজের বল হলো ওজনের বিপরীতে, তাহলে সরণ হচ্ছে সামনের দিকে, এদের মধ্যবর্তী কোণ কত রে? 90 ডিগ্রি না? কস 90 কত কাজ? 0। হ্যাঁ তুমি, হ্যাঁ না আমি তোমাকে বলছি, আমি আমার কোশ্চেন হলো তুমি বাজারের ব্যাগ যে নিয়ে আসছো, এতে কোনো কাজ হয়েছে? বাজারের ব্যাগের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, তুমি হেঁটে হেঁটে আসলা, তাতে কি কি কাজ হয়েছে? তুমি ওজন দিছো নিচের দিকে এমজি, প্রতিক্রিয়া পাইছো, ওজনের বিপরীত প্রতিক্রিয়া পাইছো আর উপরের দিকে, একই কথা, জিরোই তো। কথা বুঝছো? তুমি কি কাউকে ঠেলাচ্ছ নাকি? এখানে তোমার তোমার দ্বারা কি কোনো বল আছে? তুমি আচ্ছা, নিউটনীয় বলবিদ্যা পড়ার পর এগুলা কথা বলবে। তুমি সামনের দিকে যাচ্ছ, ওজন বল কোন দিকে? এমজি নিচের দিকে, এস এটা প্রতিক্রিয়া কত আর, এখানে মধ্যবর্তী কোণ কত? 90। তুমি হেঁটে যাচ্ছ, এর জন্য কোনো কাজ হবে? ব্যাগ ছুঁড়ে মারতেছো। এখন যদি এটা যদি অন্যভাবে যদি করো, যেখানে বল এবং ত্বরণের মধ্যবর্তী কোণ 90 না, তখন কাজ হবে, বুঝছো? আর নর্মাল সেন্সে এখানে কিন্তু কোনো কাজ হচ্ছে না, বাজারের ব্যাগ নিয়ে আসলে কোনো কাজ হচ্ছে না, বুঝছো? কলেজে যখন দিবে, হাতে কোনো একজন দুইজন পারবে, হুট করে এটা মাথায় আসে না যে তোমার হচ্ছে বলবে যে
তুমি বাজারের ব্যাগ হচ্ছে বাজার থেকে বাসায় নিয়ে আসতেছো, এখানে কৃত কাজ কেমন হবে? মাথায় আসবে না, কথা বুঝছো? আর এগুলো কি চিন্তা, মাথায় আসবে না, এই জন্য জাস্ট হাতে কোনো কয়েকজন পারে, বুঝছো? আচ্ছা, বাজারের ব্যাগ নিয়ে আসলে তোমার দ্বারা কৃত কাজ কিন্তু জিরো, এটা তো দেখাই দিছি। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? অভিকর্ষ, তুমি বাজারের ব্যাগ নিয়ে আসতেছো, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত? অভিকর্ষ বল নিচের দিকে এমজি, এস হলো এইদিকে, এটাও কি 90 ডিগ্রি না? অভিকর্ষ বল দ্বারাও কৃত কাজ কত? ওই জিরোই, বুঝছো? তাহলে বাজারের ব্যাগ নিয়ে আসলে তোমার দ্বারা কৃত কাজও জিরো, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজও জিরো।